আয়কর নির্দেশিকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত শুনব আমরা আজকের এই পডকাস্টে। আমি মোহাম্মদ মনির হোসেন, লয়ার মনি বিডিএর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলেন শুরু করি আজকের আমাদের অডিও পডকাস্ট আয়কর নির্দেশিকা ২০২৫-২৬। সাধারণত আমরা যখন কোনো মেডিকেল ডায়াগনোসিস বা ডাক্তারি রিপোর্টের কথা বলি, সেখানে একটা নিখুঁত ব্যাপার থাকে, তাই না? একদমই তাই। অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো। হাত ভেঙে গেলে এক্স-রে রিপোর্টে হাড়ের সেই ফাটলটা বা সাদা দাগটা একদম স্পষ্ট দেখা যায়, আর ডাক্তার শুধু আঙুল দিয়ে দেখিয়ে বলেন যে সমস্যাটা ঠিক কোথায়। কিন্তু যখনই আমরা সামাজিক কাঠামো বা দেশের অর্থনীতির মতো বিষয়ের গভীরে প্রবেশ করি, তখন হঠাৎ করে যেন সেই এক্স-রে মেশিনটা ঠিকমতো কাজ করে না। মানে আমাদের এমন একটা ব্যবস্থার দিকে তাকাতে হয় যা সত্যি বলতে বেশ ঘোলাটে, জটিল এবং প্রচুর ধূসর এলাকায় ভর্তি। তো আজকের এই গভীর তথ্যানুসন্ধান বা ডিপ ডাইভ পর্বে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, হ্যাঁ, যেটা এতদিন অনেকটা অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতোই ছিল। রাষ্ট্র আসলে জানত না তার নাগরিকদের প্রকৃত অর্থনৈতিক অবস্থান কি। রাইট। আর এই জায়গাটাতেই আমাদের আজকের আলোচনার মূল উৎস বা সোর্স মেটেরিয়ালটা কাজে আসছে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর সদ্য প্রকাশিত আয়কর নির্দেশিকা ২০২৫-২৬। এই নির্দেশিকাকে আমরা অর্থনীতির নতুন একটা ডিজিটাল এক্স-রে মেশিন বলতে পারি। এটি শুধু আর কিছু কর আদায়ের ছক নয়, বরং নাগরিকদের অর্থনৈতিক কাঠামোর ভেতরের আসল চিত্রটা স্পষ্ট করে দেখতে চাওয়ার একটা মেকানিজম। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। যারা খুব কম সময়ে এই বছরের আয়করের নতুন নিয়মকানুন এবং এর পেছনের দর্শন বুঝতে চান, আজকের আলোচনাটি তাদের জন্য একটা শর্টকাট হিসেবে কাজ করবে। অবশ্যই, যে কোনো নতুন নিয়ম বা ফর্মের ভেতরে ঢোকার আগে আমাদের বোঝা দরকার এই বছর রাজস্ব বোর্ডের চিন্তাভাবনায় আসলে কী ধরনের পরিবর্তন এসেছে। মানে নথির মুখবন্ধ পড়লে একটা জিনিস খুব স্পষ্টভাবে চোখে পড়ে। সেখানে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের একটি বড় লক্ষ্যের কথা বলা হয়েছে। হ্যাঁ, বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের ওপর প্রচণ্ড জোর দেওয়ার কথা। ঠিক। এবং শুধু অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানোই নয়, এখানে একটা বড় গুণগত পরিবর্তনের কথাও বলা হয়েছে। মানে বলা হয়েছে যে প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স একটি দেশের আয় বৈষম্য কমানো ও অভ্যন্তরীণ রাজস্ব আহরণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাঁড়ান, এখানে একটু পরিষ্কার হওয়া দরকার। ডিরেক্ট ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্স, মানে ভ্যাট তো আমরা সবাই দিচ্ছি। একটা সাবান কিনলে বা রেস্টুরেন্টে খেলে যে ভ্যাট দিতে হয়, সেটার সাথে আয়করের এই দর্শনের পার্থক্যটা ঠিক কোথায়? এখানেই সবচেয়ে বড় পার্থক্যটা লুকিয়ে আছে আসলে। ভ্যাট হল একটি রিগ্রেসিভ বা পশ্চাৎমুখী কর ব্যবস্থা। পশ্চাৎমুখী মানে এটা কিভাবে কাজ করে? ধরুন, একজন বিলিয়নিয়ার যখন ১ বোতল পানি কেনেন, তিনি যে ভ্যাট দেন, একজন দিনমজুর সে একই বোতল পানির জন্য ঠিক সমান পরিমাণ ভ্যাট দেন। ও আচ্ছা, তার মানে আয়ের দিক থেকে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকলেও কর দেওয়ার ক্ষেত্রে কোনো ন্যায্যতা থাকছে না। একদমই তাই। ভ্যাট সমাজের প্রান্তিক মানুষের ওপর সবচেয়ে বেশি চাপ ফেলে। অন্যদিকে আয়কর বা প্রত্যক্ষ কর হল প্রোগ্রেসিভ। যার আয় বেশি সে বেশি কর দেবে, যার আয় নেই সে দেবে না। তার মানে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের যে মূল দাবিগুলো ছিল, যার মধ্যে বৈষম্য দূর করা একটা বড় বিষয় ছিল। হ্যাঁ, সেই বৈষম্য দূর করার জন্যই রাষ্ট্র এখন সরাসরি সেই মানুষদের কাছ থেকে কর নিতে চাইছে যাদের আসলে কর দেওয়ার সক্ষমতা আছে। ভ্যাটের মতো বৈষম্যমূলক ব্যবস্থার ওপর থেকে ভরসা সরানো হচ্ছে। আমি যদি আমার মতো করে বলি, ব্যাপারটা অনেকটা দেশের অপারেটিং সিস্টেম আপডেট করার মতো। বছরের পর বছর ধরে চলা পুরনো ধার করা ব্যাটারি বা বৈদেশিক ঋণের বদলে দেশ এখন সম্পূর্ণ নিজস্ব শক্তিতে চলতে চাইছে। চমৎকার একটা উপমা দিয়েছেন। আর এই অপারেটিং সিস্টেম আপডেটের সবচেয়ে বড় চমকটি হল এই বছর থেকে সারা দেশের সকল ব্যক্তিশ্রেণীর করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনে? হ্যাঁ। মানে পুরনো কাগজের ফাইলে মোড়া আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে পুরো ব্যবস্থাকে ডিজিটালাইজ করা হচ্ছে। হ্যাঁ, এবং এই ডিজিটালাইজেশন কোনো সাধারণ পদক্ষেপ নয়। এটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা প্যারাডাইম শিফট। কারণ যখনই আপনি পুরো ব্যবস্থাকে অনলাইনে নিয়ে আসছেন, তখন আপনি আসলে একটা বিশাল ডেটাবেস তৈরি করছেন। তার মানে রাষ্ট্র এখন শুধু বছরের শেষে একটা কাগজের ফাইল দেখবে না, তাই তো? ঠিক তাই।
বরং নাগরিকদের আয়ের একটি সার্বক্ষণিক ডিজিটাল রেকর্ড রাখছে। কিন্তু এখানেই তো একটা বড় প্রশ্ন আসে। যেহেতু দেশের নিজস্ব আয় বাড়ানোর একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে, কাদের আসলে এই রিটার্ন জমা দিতে হবে? নথির তথ্যগুলো যদি আমরা দেখি তাহলে আয়ের একটা নির্দিষ্ট সীমার কথা বলা আছে। সাধারণ ব্যক্তি করদাতার ক্ষেত্রে বেসলাইনটা রাখা হয়েছে 3,50,000 টাকার ঘরে। কিন্তু নির্দেশিকাটি পড়লে বোঝা যায় যে এই সংখ্যাটা কোনো যান্ত্রিক হিসেব নয়, এখানে বেশ কিছু সামাজিক বাফার বা সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। একদম, যেমন মহিলাদের জন্য এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য আয়ের সীমাটা 4 লক্ষ টাকা করা হয়েছে। আর তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য তো এটা 4,75,000 টাকা, তাই না? হ্যাঁ, এমনকি গ্যাজেটভুক্ত যুদ্ধাগত মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা আরও বেশি, 5 লক্ষ টাকা। আর প্রতিবন্ধী সন্তানের পিতামাতার জন্য করমুক্ত আয়ের সীমা আরও 50,000 টাকা বেশি হবে। এই বাফারগুলো আসলে প্রমাণ করে যে কর ব্যবস্থা এখন অন্ধ নয়, এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের আর্থসামাজিক বাস্তবতাকে স্বীকার করে নিচ্ছে। ঠিক বলেছেন, রাষ্ট্র বুঝতে পারছে যে একজন সাধারণ চাকরিজীবীর 3,50,000 টাকা আয় আর একজন প্রতিবন্ধী ব্যক্তির একই পরিমাণ আয়ের মধ্যে জীবনযাত্রার ব্যয়ের বিরাট পার্থক্য রয়েছে। তার মানে কর কাঠামোকে শুধুমাত্র রাজস্ব আদায়ের হাতিয়ার হিসেবে না দেখে সামাজিক সুরক্ষার একটি টুল হিসেবেও ব্যবহার করা হচ্ছে, এটা বেশ পরিষ্কার। তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটা কিন্তু আয়ের সীমার মধ্যে সীমাবদ্ধ নেই। নির্দেশিকায় এমন কিছু শর্ত দেওয়া আছে যা আয়ের হিসেবকে পুরোপুরি পাশ কাটিয়ে যায়। হ্যাঁ, এখানেই বিষয়টা সত্যিই ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমি পড়ছিলাম যে ধরুন কারুর কোনো করযোগ্য আয় নেই, কিন্তু তার একটি ট্রেড লাইসেন্স আছে, বা তিনি কোনো কোম্পানির পরিচালক। অথবা ধরুন সিটি কর্পোরেশন এলাকায় কেউ জমি বা ফ্ল্যাট নিবন্ধন করতে চাইছেন, 20 লক্ষ টাকার বেশি ব্যাংক ঋণ নিচ্ছেন বা 10 লক্ষ টাকার বেশি মেয়াদি আমানত বা সঞ্চয়পত্র কিনছেন। এমনকি সিটি কর্পোরেশনে বিদ্যুৎ বা আবাসিক গ্যাস সংযোগ নিতে চাইলেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এখন আমার প্রশ্ন হল, যদি কারোর আয় না থাকে কিন্তু তিনি উত্তরাধিকার সূত্রে একটি ফ্ল্যাট পান এবং সেখানে গ্যাস সংযোগ নিতে চান, তাকে কেন এই রিটার্নের জালে ফাঁসানো হচ্ছে? এটা কি সাধারণ মানুষের জন্য একটা হয়রানি নয়? আপনার এই সন্দেহটা খুব স্বাভাবিক। প্রথম দেখায় মনে হতে পারে রাষ্ট্রবোধহয় অতিরিক্ত কড়াকড়ি করছে, কিন্তু আমরা যদি বিষয়টা একটু বড় পরিসরে দেখি তাহলে পেছনের আসল যুক্তিটা পরিষ্কার হবে। আচ্ছা, যুক্তিটা কি? ইকোনমিক ফুটপ্রিন্ট, অর্থাৎ টাকা কোথা থেকে আসছে সেটা না দেখে কোথায় খরচ হচ্ছে সেটার ওপর নজরদারি। ঠিক তাই। ধরুন একজন ব্যক্তি কাগজে কলমে দেখাচ্ছেন তার কোনো আয় নেই, কিন্তু তিনি সিটি কর্পোরেশন এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করছেন এবং সেখানে 10টি আলাদা বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো তার বিশাল অঙ্কের একটি অপ্রদর্শিত আয় বা জমানোর সম্পদ রয়েছে। একদম, যা দিয়ে তিনি এই নির্মাণ কাজ করছেন এবং ভবিষ্যতে এই 10টি ফ্ল্যাট থেকে ভাড়া তুলে তিনি আরও উপার্জন করবেন। রাষ্ট্র যদি শুধু তার মাসিক আয়ের খাতা দেখত তাহলে এই ব্যক্তি করজালের বাইরেই থেকে যেতেন। ও, বুঝতে পেরেছি। কিন্তু যখনই বিদ্যুৎ সংযোগের সাথে রিটার্নকে জুড়ে দেওয়া হলো, তখন তিনি আর লুকাতে পারছেন না। হ্যাঁ, গাড়ি কেনা, বড় লোন নেওয়া বা নির্বাচনে অংশ নেওয়া, এগুলো সবই অর্থনৈতিক সক্ষমতার বড় বড় সূচক। কেউ যদি দৃশ্যমান বড় কোনো খরচ করে বা সম্পদ কেনে, তবে রাষ্ট্র ধরে নিচ্ছে যে তার কাছে নিশ্চয়ই অর্থের কোনো না কোনো উৎস আছে। এটা মূলত আমাদের দেশের বিশাল যে ইনফর্মাল ইকোনমি বা অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি আছে, সেটাকে মূলধারায় নিয়ে আসার একটা সূক্ষ্ম কৌশল, তাই তো? ঠিক ধরেছেন। যারা এতদিন ক্যাশ টাকায় লেনদেন করে বা হুন্ডির মাধ্যমে টাকা এনে করজালের বাইরে থেকে বড় বড় আর্থিক সুবিধা ভোগ করছিলেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। তবে এখানে একটা বিষয় আছে, যারা বিদেশে থাকেন, মানে অনিবাসী বাংলাদেশিদের জন্য কি কোনো শিথিলতা আছে? হ্যাঁ, অবশ্যই। যারা বিদেশে কাজ করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের জন্য এই ইকোনমিক ফুটপ্রিন্টের নিয়মগুলো কিছুটা শিথিল করা হয়েছে, যাতে রেমিটেন্স প্রবাহে কোনো বাধা না আসে এবং প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে নিরুৎসাহিত না হন। এই শিথিলতার বিষয়টা খুবই প্রাসঙ্গিক। কিন্তু এখন আমার মাথায় একটা বিশাল বড় লজিস্টিক্যাল সমস্যার কথা ঘুরছে। এই যে ইকোনমিক ফুটপ্রিন্ট ট্র্যাক করা হচ্ছে, এর মানে হলো লাখ লাখ নতুন মানুষ এই বছর করের আওতায় আসতে যাচ্ছে।
হ্যাঁ, বিশাল একটা অংশ প্রথমবারের মতো যুক্ত হচ্ছে। যারা জীবনে কোনোদিন আয়কর অফিসে যাননি তারাও এখন রিটার্ন জমা দেবেন। এত বিপুল সংখ্যক মানুষের রিটার্ন যদি ম্যানুয়ালি প্রসেস করতে হয় তাহলে তো এনবিআর-এর পুরো সিস্টেমটাই ধসে পড়ার কথা। ফাইলের পর ফাইল, সাধারণ মানুষের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, এই বিশাল ধাক্কাটা সামলানোর মেকানিজম কি? এই লজিস্টিক্যাল দুঃস্বপ্নটা এড়ানোর জন্যই নির্দেশিকায় সবচেয়ে যুগান্তকারী যে পরিবর্তনটি আনা হয়েছে তা হল স্বনির্ধারণী পদ্ধতি বা ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট এবং এর সাথে অনলাইনে ই-ট্যাক্স প্ল্যাটফর্মের ব্যবহার। আচ্ছা, স্বনির্ধারণী পদ্ধতি বা সেলফ অ্যাসেসমেন্ট ব্যাপারটা শ্রোতাদের জন্য একটু সহজ করে বলা যাক। এর মানে কি যে একজন নাগরিক যা হিসেব দেবেন সরকার আপাতত তাই মেনে নিচ্ছে? আবার পুরনো ইতিহাসের দিকে তাকাতে হবে। ঐতিহাসিকভাবে আমাদের কর ব্যবস্থা ছিল প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি অপরাধী, এই নীতির উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, মানে কর্মকর্তারা করদাতার দেওয়া হিসেব সহজে মানতে চাইতেন না। সেখানে প্রচুর ব্যক্তিগত ইচ্ছাধীন ক্ষমতা ছিল কর্মকর্তাদের হাতে। ঠিক, এর ফলে প্রচুর হয়রানি, ভয়ভীতি এবং দুর্নীতির সুযোগ তৈরি হতো। সাধারণ মানুষ আয়কর অফিসকে ভয় পেত, কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট পুরো বিষয়টা উল্টে দিচ্ছে। এটি একটি ট্রাস্ট বেসড বা বিশ্বাসভিত্তিক সিস্টেম। তার মানে এটি হলো সরকারের পক্ষ থেকে করদাতাকে বিশ্বাস করার একটি দারুণ উদাহরণ। হ্যাঁ, সরকার বলছে আপনি আপনার আয়ের যে হিসেব দিচ্ছেন, যে কর নিজে থেকে নির্ধারণ করছেন, আমরা তা গ্রহণ করে নিচ্ছি। এর জন্য আপনাকে কোনো কর কর্মকর্তার মুখোমুখি হয়ে জবাবদিহি করতে হবে না। মানে অনলাইনে পোর্টালে ঢুকে আপনি নিজেই নিজের রিটার্ন দাখিল করবেন। রাইট, ই-ট্যাক্স পোর্টালে দিয়ে নিজের রিটার্ন নিজেই তৈরি করতে পারবেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মধ্যস্বত্বভোগী বা ট্যাক্স লয়ারদের উপর নির্ভরতা একেবারে কমিয়ে আনা হয়েছে। তবে এই সুবিধাটি পাওয়ার জন্য নথিতে কিন্তু একটি অত্যন্ত কড়া শর্ত দেওয়া আছে। এই ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টের সুবিধা আপনি সারা বছর পাবেন না। এর জন্য তো একটা নির্দিষ্ট সময়সীমা বা ট্যাক্স ডে আছে। ব্যক্তি করদাতার ক্ষেত্রে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ হল আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০ তারিখ। অর্থাৎ ১ জুলাই থেকে নভেম্বরের ৩০ তারিখের মধ্যে রিটার্ন জমা দিলে তবেই আপনি এই বিনা হয়রানির স্বনির্ধারণী পদ্ধতির সুবিধা পাবেন। একদম। আর নির্দিষ্ট করবর্ষ মানে ৩০ জুন পার হয়ে গেলে পরবর্তী বছরে গিয়ে আর এই সহজ পদ্ধতিতে রিটার্ন জমা দেওয়া যাবে না। তখন সাধারণ পদ্ধতিতে বা ম্যানুয়াল স্ক্রুটিনির মাধ্যমে তা করতে হবে। আচ্ছা, যদি কেউ এই সময়ের মধ্যে না পারে, কোনো জরুরি অবস্থা বা অসুস্থতার কারণে, তাহলে কি কোনো উপায় আছে? হ্যাঁ, উপযুক্ত কারণ দর্শনে নির্দিষ্ট তারিখের আগে কর কমিশনারের কাছে লিখিত আবেদন করলে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়িয়ে নেওয়া যেতে পারে। আর বিদেশে অবস্থানরত করদাতারা দেশে ফেরার পর ৯০ দিন সময় পাবেন। সবকিছুই তো বেশ সুন্দর, আধুনিক এবং গোছানো মনে হচ্ছে। রাষ্ট্র নাগরিকদের বিশ্বাস করছে, অনলাইন পোর্টাল করে দিচ্ছে, সময় দিচ্ছে। কিন্তু কোনো নিয়মেরই তো ১৬ আনা বাস্তবায়িত হয় না যদি তার পেছনে কোনো শক্ত পরিণতি বা শাস্তিমূলক ব্যবস্থা না থাকে। অবশ্যই, নির্দেশিকার একেবারে শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি নিয়ম না মানার পরিণাম বেশ ভয়ঙ্কর। শাস্তিমূলক ব্যবস্থাগুলো এখানে ধাপে ধাপে সাজানো হয়েছে। একটু খুলে বলবেন, মানে প্রথম ধাপটা কি? প্রথমত, রিটার্ন জমা না দিলে ২৬৬ ধারা অনুযায়ী জরিমানা হতে পারে। এরপর মাসিক ২% হারে অতিরিক্ত কর বা বিলম্ব ফি পরিশোধ করতে হবে। কিন্তু সবচেয়ে বড় আর্থিক ধাক্কাটা আসতে পারে ১৭৪ ধারা অনুযায়ী। ১৭৪ ধারাটা একটু বিস্তারিত বোঝা দরকার। কর অব্যাহতির সুযোগ বাতিল হয়ে যাওয়া বলতে বাস্তবে একজন করদাতার কি ক্ষতি হতে পারে? ধরুন আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং করে বছরে ১০ লাখ টাকা আয় করেন। সরকারের নিয়ম অনুযায়ী আইটি খাত থেকে আসা আয়ের ওপর কর অব্যাহতি বা ট্যাক্স এক্সাম্পশন আছে। অর্থাৎ এই ১০ লাখ টাকার উপর আপনাকে কোনো কর দিতে হতো না, শুধু রিটার্নে আয়টা দেখালেই হতো। ঠিক, কিন্তু আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা না দেন, তাহলে এই ১৭৪ ধারা অনুযায়ী আপনার ওই কর অব্যাহতির সুবিধা বাতিল হয়ে যাবে। তখন ওই পুরো ১০ লাখ টাকাই আপনার করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। ওহ, তার মানে সামান্য আলসেমির কারণে পুরো আয়ের ওপর লাখ টাকার ওপরে আয়কর বসে যেতে পারে। এটা তো সত্যি একটা বিশাল পেনাল্টি। হ্যাঁ, কিন্তু এই আর্থিক জরিমানার বাইরে গিয়ে সবচেয়ে মারাত্মক যে দিকটি আছে সেটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার।
নির্দেশিকায় স্পষ্ট বলা আছে রিটার্ন জমা না দিলে বা রিটার্ন জমার প্রমাণপত্র না দেখাতে পারলে ইউটিলিটি সার্ভিসের মানে গ্যাস এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। একদম তাই। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? আয়কর রিটার্ন না দিলে ঘরের বিদ্যুৎ বা গ্যাস লাইন কাটা যেতে পারে? এটি তো কর দেওয়াকে আক্ষরিক অর্থেই দৈনন্দিন জীবনযাপনের একটা অপরিহার্য অংশে পরিণত করেছে। রাষ্ট্রের কি এটা অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বা ওভাররিচ নয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এটা শুনতে খুব চরম মনে হলেও এর ভেতরে রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের একটা বড় পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে আছে। কেমন পরিবর্তন? রাষ্ট্র যখন আধুনিক পরিকাঠামো নির্মাণ করছে, বিদ্যুৎ কেন্দ্র বসাচ্ছে বা গ্যাসের পাইপলাইন চালু রাখছে, তখন রাষ্ট্রের নিজস্ব আয়ের চাকা সচল রাখতে নাগরিকদের অংশগ্রহণ ছাড়া আর কোনো উপায় নেই। আমরা আগেই আলোচনা করেছি যে সরকার বৈদেশিক ঋণের চক্র থেকে বেরোতে চাইছে। অর্থাৎ রাষ্ট্র বোঝাতে চাইছে যে আপনি রাষ্ট্রের দেওয়া অবকাঠামো ব্যবহার করে ব্যবসা করবেন, এসি চালাবেন, আধুনিক জীবনের সব সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু রাষ্ট্রের কোষাগারে কোনো অবদান রাখবেন না, এই একমুখী ব্যবস্থা আর চলতে পারে না। ঠিক তাই। ইউটিলিটির সাথে রিটার্নকে যুক্ত করা মূলত একটি শক্তিশালী কমপ্লায়েন্স বা পরিপালন কৌশল। আপনি যদি ফর্মাল ইকোনমির বা মূলধারার অর্থনীতির সুবিধাগুলো নিতে চান, তবে আপনাকে ফর্মাল ইকোনমির দায়িত্বগুলো কাঁধে নিতে হবে। তো আজকের এই গভীর আলোচনা থেকে এটা একেবারে স্পষ্ট যে 2025-26 সালের আয়কর নির্দেশিকা শুধু কিছু সংখ্যার হিসেব নয়, এটি একটি স্বনির্ভর ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার ব্লুপ্রিন্ট। একদম। বৈদেশিক ঋণের মোহ থেকে বেরিয়ে এসে সরাসরি নাগরিকদের সক্ষমতার উপর ভিত্তি করে একটি আধুনিক অর্থনীতি দাঁড় করাতে চাইছে রাষ্ট্র। আর অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা এবং দৈনন্দিন সেবার সাথে এর সংযোগ প্রমাণ করে যে কর ব্যবস্থা এখন সবার দোরগোড়ায়। হ্যাঁ, ডিজিটাল এক্স-রে মেশিনের কাজই হল অর্থনীতিতে জমে থাকা সমস্ত অস্বচ্ছতা দূর করে একটি পরিষ্কার ছবি রাষ্ট্রের সামনে তুলে ধরা। ভাবনার বিষয় রেখে যেতে চাই, যেভাবে গ্যাস, বিদ্যুৎ, ট্রেড লাইসেন্স, ব্যাংক লোন বা সন্তানের স্কুলের ভর্তির সাথে আয়কর রিটার্নকে যুক্ত করা হচ্ছে, তাতে কি আমরা এমন একটি ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্রই আধুনিক সমাজে টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল পাসপোর্ট হয়ে উঠতে যাচ্ছে? এটি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আয়কর নির্দেশিকা 2025